প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 11-এর যে বিড়াল প্রবন্ধটি আছে সেই বিড়াল প্রবন্ধটির প্রত্যেকটি লাইন ধরে আলোচনা এবং শব্দ ব্যাখ্যা করছি। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে আশা করি এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। তো বিড়াল প্রবন্ধ শুরু করার আগে আমাদের জানতে হবে বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি। সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর এবং বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর বিড়াল প্রবন্ধে দুটো প্রধান চরিত্র আছে, এক হচ্ছে কমলাকান্ত, দুই বিড়াল। এই কমলাকান্ত সমাজের উচ্চবিত্ত, ধনী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক মানুষের প্রতিনিধি, আর বিড়াল সমাজের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী নিপীড়িত মানুষের প্রতিনিধি। তো এই প্রবন্ধে কমলাকান্ত এবং বিড়ালের মধ্যে কথোপকথন হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক বিড়াল প্রবন্ধে আমরা কি কি বিষয় জানতে পারি। আমি লাইন ধরে আলোচনা করছি, তোমরা অবশ্যই মন দিয়ে দেখ। প্রথমেই কমলাকান্ত বলছেন যে আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। অর্থাৎ শোয়ার ঘরে চারপাই অর্থাৎ খাটের ওপর বসে হাতে হুকা নিয়ে কমলাকান্ত ঘুমাচ্ছিলেন। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। অর্থাৎ সন্ধ্যাবেলায় হয়তো বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় প্রদীপের আলো বা লম্ফ এই জাতীয় কিছু আলো জ্বলছে এবং সেই আলোটা জ্বলছিল মিটমিট করে। দেয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে এবং সেই আলোর ছায়া দেয়ালের গায়ে যেন নাচ করছে, যেটাকে দেখে মনে হচ্ছে প্রেতবৎ অর্থাৎ প্রেতের মতো। আহার প্রস্তুত হয় নাই, অর্থাৎ সন্ধ্যাকালীন যে খাবার সেটা এখনো তার জন্য প্রস্তুত হয়নি। এজন্য হুকা হাতের নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিততে পারিতাম কিনা। অর্থাৎ কমলাকান্ত হুকা হাতে করে চোখ বুজে এই কল্পনা করছিলেন যে তিনি যদি নেপোলিয়ান হইতেন, নেপোলিয়ানকে অর্থাৎ বিখ্যাত ফরাসি সম্রাট ও যোদ্ধা, তাহলে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। অর্থাৎ বেলজিয়ামের একটি স্থান হচ্ছে ওয়াটারলু, যেখানে নেপোলিয়ানের সঙ্গে ইংরেজ সেনাপতির যুদ্ধ হয় এবং ইংরেজ সেনাপতি জয়ী হলে তাকে ডিউক অফ ওয়েলিংটন এই উপাধি দেওয়া হয় এবং নেপোলিয়ানকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে 4 দিন পরে নির্বাসিত করা হয়। যখন তিনি এই কথা ভাবছেন তিনি একজন নেপোলিয়ান হলে কি হতো, এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল মেও। অর্থাৎ একটা শব্দ শোনা গেল, কানের কাছে একটা আওয়াজ হচ্ছে মেও। চাহিয়া দেখিলাম, অর্থাৎ কমলাকান্ত চেয়ে দেখলেন, হঠাৎ কিছু বুঝতে পারলাম না, কিন্তু তৎক্ষণাৎ তিনি সেই বিষয়টা খুব একটা উপলব্ধি করতে পারলেন না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করতে আসিয়াছে। অর্থাৎ তার সেই ঘুমের ঘরে যেন মনে হলো যে ওয়েলিংটনে হয়তো সে বিড়াল হয়ে তার কাছে আফিং চাইতে এসছে। আফিং অর্থাৎ এক ধরনের নেশা করার দ্রব্য, যেটা একটা গাছের ফল এবং যেটা বলে পোস্ত, তার সে আঠা থেকে তৈরি হয়। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। অর্থাৎ এর আগে ডিউক যেহেতু তাকে ডিউক অফ ওয়েলিংটন এই উপাধি দেওয়া গিয়েছে বা হয়েছে, সেই কারণে তার আর বেশি পুরস্কারের প্রয়োজন নেই। বিশেষ অপরিমিত লোভ ভালো নয়। অর্থাৎ বঙ্কিমচন্দ্র একটা বার্তা দিয়েছেন যে অতিরিক্ত লোভ থাকা ভালো না, যেটা সকলের পক্ষে বা সমাজের পক্ষে খারাপ। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নয়। তখন কমলাকান্ত দেখলেন যে ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মার্জার, মার্জার শব্দ অর্থ হচ্ছে বিড়াল, প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদারস্বাদ করিয়াছে। অর্থাৎ কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনী তার জন্য দুধ রেখে গিয়েছিল, সেই দুধটুকুই বিড়াল সম্পূর্ণ খেয়ে ফেলেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে গুহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। অর্থাৎ কমলাকান্ত যেহেতু নেশাগ্রস্ত ছিলেন, আফিংয়ের নেশায় ঘটেছিলেন, ঠিক সেই সময় যিনি নানা রকম আকাশ কুসুম কল্পনা করছেন, ঠিক এমন সময় সে বিড়াল চুপি চুপি এসে তার দুধটুকু খেয়ে নিয়েছে, পুরো নিঃশেষ করে দিয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন না। অর্থাৎ এই সময় মার্জার সুন্দর স্ত্রী বিড়াল নির্জল দুগ্ধপান অর্থাৎ খাঁটি দুধ, তাতে কোনো
জল মেশানো ছিল না। সেই দুধটুকু খেয়ে খুব সে তৃপ্তি পেয়েছে, খুব খুশি হতে হচ্ছে এবং তার সেই মনের সুখটাকে সে প্রকাশ করার জন্য চেষ্টা করছে। এবং বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল, অর্থাৎ সে বিড়াল ম্যাও করলেও সেই ম্যাও স্বরের মধ্যে যেন একটু কমলাকান্তের প্রতি উপহাস ছিল, একটু ঠাট্টা ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাইয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে কেহ খাই কই। অর্থাৎ কমলাকান্তের জন্য প্রসন্ন যে দুধ রেখে গিয়েছিল তা খেয়ে নিয়েছে বিড়াল। অর্থাৎ কষ্ট করে নিয়ে এসছে কমলাকান্ত, প্রসন্ন খেয়ে নিয়েছে বিড়াল। তো এখানে বলছে কেহ মরে বিল ছেচে, অর্থাৎ কেউ পরিশ্রম করে আর তার ফল ভোগ করে অন্যজন। অর্থাৎ কমলাকান্তের দুধ খেয়ে নিয়েছে বিড়াল। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, অথচ ম্যাও শব্দ করে কমলাকান্ত তার প্রতি কি ভাবছে, তার মনোভাব কি, সেটা আমি বোঝার চেষ্টা করছে। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসে আছি এখন বলো কি। অর্থাৎ সে যেন এটাই বলতে চাইছে কমলাকান্তকে যে প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তের জন্য যে দুধটুকু রেখে গিয়েছিল যত্ন সহকারে, সেটুকু তো আমি খেয়ে ফেলেছি, এখন তুমি কি বললো, বলে কি আমি তো ঠিক করিতে পারিলাম না। তো কমলাকান্ত বলছে যে কি বলবে সেই মধ্যে তিনি ঠিক করতে পারলেন না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার তুই আছে প্রসন্ন। অর্থাৎ এখানে দুধ কমলাকান্তের বাপের নয়, অর্থাৎ দুধটা মঙ্গলা বলে একটা গাভী, তার মালিক হচ্ছে প্রসন্ন গোয়ালিনী, সে দুয়ে নিয়ে এসছে। অর্থাৎ এখানে সমাজের যে প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদের প্রতি সকলের সমান অধিকার থাকা দরকার বা থাকা উচিত। কিন্তু দেখা যায় যে প্রত্যেকে আমরা ব্যক্তিগত মালিকানায় সেইগুলো আপন আপন মনে করি। অর্থাৎ সে দুধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। অর্থাৎ সেই মঙ্গলার যে দুধ, তাতে কমলাকান্তের যেটুকু অধিকার থাকা দরকার, বিড়ালেরও তাই থাকা উচিত। সুতরাং রাগ করিতে পারি না, এটা রাগ করার কথা নয়। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারতে যাইতে হয়। অর্থাৎ একটা রীতি বা নিয়ম আছে, যদি বিড়ালে দুধ বা মাছ ইত্যাদি খেয়ে যায় তাকে তাড়িয়ে মারতে যাওয়াটাই নিয়ম বা রীতি। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্য কুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। অর্থাৎ সেই নিয়মকে কমলাকান্ত ভেঙে মনুষ্য কুলে সে যে কুলাঙ্গার রূপে পরিচিত হবে, এটাও সে চায় না। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, অর্থাৎ দেখা গেল যে বিড়ালকে হয়তো কমলাকান্ত মারল না, কিন্তু বিড়াল তার স্বজাতি মণ্ডলে গিয়ে এটাই ঘোষণা করলো সে কমলাকান্ত একজন কাপুরুষ, এবং এবারে পরিহাস সে, এবং এই বলে সে কমলাকান্তকে পরিহাসও করতে পারে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। অর্থাৎ কমলাকান্ত ঠিক করলো যে পুরুষ মানুষের মতো আচরণ করা উচিত। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হোকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্নযষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারি প্রতি ধাবমান হইলেন। অর্থাৎ এত কিছু ভেবে হুকাটাকে হাত থেকে নামিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা ভগ্নযষ্টি অর্থাৎ ভাঙা লাঠি নিয়ে কমলাকান্ত সগৌরবে সেই মার্জারি অর্থাৎ বিড়ালের প্রতি তেড়ে গেলেন তাকে মারবার জন্য। মার্জারি কমলাকান্তকে চিনিত, অর্থাৎ সেই বিড়াল কমলাকান্তের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, অর্থাৎ সে লাঠি দেখে কোনো ভয় তো পেলই না, কেবল আমার মুখ পানে চাইয়া হাই তুলে একটু সরিয়া বসিল। অর্থাৎ সে ভয় না পেয়ে তার মুখের দিকে চেয়ে একটু হাই তুলে আড়মোড়া ভেঙে একটু সরে গিয়ে বসল, বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। অর্থাৎ সেই ম্যাও শব্দের মধ্যে কমলাকান্ত ভাবলো কিছু প্রশ্ন আছে, অর্থাৎ সেটা সে বুঝতে পেরে হুকাটা নিয়ে আবার শয্যায় এসে বসলো। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। অর্থাৎ দিব্যকর্ণ যেটা ভগবানের দেওয়া আমাদের শোনার ক্ষমতা, সেটা সে বুঝতে পারলো যে বিড়াল তাকে কিছু বলতে চাইছে। বুঝলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, অর্থাৎ বিড়ালের বক্তব্য যে কেন মারপিট করছো, স্থির হয়ে যাও, হুকা হাতে করে একটু বিচার করিয়া দেখো দেখি। অর্থাৎ হাতে হুকো নিয়ে ঠান্ডা মাথায় একটু ভেবেচিন্তে দেখো দেখি। এই সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? অর্থাৎ এই সংসারে যা কিছু ভালো ভালো খাবার সবই কি কমলাকান্তরা খাবে? সকলে কি সমাজের উচ্চবিত্ত মানুষের জন্যই থাকবে? সাধারণ মানুষ কি তার কোনো ভাগ পাবে না? তোমরা মনুষ্য, আমরা বিড়াল প্রভৃতি, যে তোমরা মানুষ হতে পারো, আমরা বিড়াল, এর মধ্যে পার্থক্য কি আছে?
তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? অর্থাৎ তোমাদের খিদে আছে, পিপাসা আছে, তাহলে আমাদের কি থাকতে পারে না? বিড়াল বলছে তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো। অর্থাৎ বিড়াল বলছে কমলাকান্তকে তোমরা যখন খাও তাতে বিড়ালের কোনো আপত্তি নেই, কিন্তু বিড়াল খেতে গেলে তোমরা ভাঙা লাঠি ইত্যাদি নিয়ে তেরে মারতে আসো। কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারতে আসো, তাহা আমি বহু অনুসন্ধান পাইলাম না। সেটাই বলছে যে কোন শাস্ত্র অনুসারে তাকে মারতে আসে কমলাকান্ত, সেটা সে খুঁজে পেল না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, কিছু আমার কাছে উপদেশ শোনো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায় আমি দেখি না। অর্থাৎ সেই বিড়ালের কাছে তোমরা যদি শিক্ষালাভ না করো তাহলে তোমাদের জ্ঞানের কোনো উন্নতিই ঘটবে না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়ে আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝতে পারিয়াছ। অর্থাৎ বিড়াল কমলাকান্তকে বলছে যে বিজ্ঞ চতুষ্পদ অর্থাৎ বিড়ালের কাছে তোমরা না শেখো তাহলে হয়তো তোমাদের কোনো জ্ঞান হবে না। তোমাদের বিদ্যালয়ে যে পড়াশোনা এটা দেখেছে, বুঝতে পেরেছে। দেখো শয্যাশায়ী মানুষের ধর্ম কি? অর্থাৎ বিড়াল মানুষকে বলছে যে ধর্ম কি? পরোপকারই পরম ধর্ম। বিড়াল নিজেই বলছে যে ধর্ম হচ্ছে পরোপকার করা, পরের উপকার করা। এই দুধটুকু পান করিয়া আমার পরম উপকার হয়েছে। অর্থাৎ কমলাকান্তের যে দুধটুকু বিড়াল খেয়ে নিয়েছে তাদের অনেক উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অর্থাৎ তোমার জন্য যে দুধ রাখা ছিল সেই দুধ আমি খেয়েছি, সেই জন্যই তুমি আমার উপকার করেছো, পরোপকার করেছো। অর্থাৎ তুমি সেই পরম ধর্মের ফলভাগী। অর্থাৎ তোমার দুধ যে আমি খেয়ে ফেলেছি, তুমি যে পরম ধর্মের ফলভাগী হলে তার কারণ হচ্ছে আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অর্থাৎ আমি যে করেই খাই না কেন, চুরি করেই খাই আর কেড়েই খাই, এমনি নিয়েই খাই, তুমি যে তোমার দুধ যে আমি খেয়ে নিচ্ছি, এই যে পুণ্য বা ধর্ম, তার মূল কারণ হচ্ছে তো আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর। অতএব আমাকে লাঠি ইত্যাদি দিয়ে না আঘাত করে, না মেরে আমার প্রশংসা করা উচিত। আমি তোমার ধর্মের সহায়। অর্থাৎ তুমি যে ধার্মিক হলে বা তুমি যে ধর্ম লাভ করলে বা তোমার যে ধর্ম হলো আমাকে উপকার করে, তার কারণ বা তার মূলে হচ্ছে আমি। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি স্বাদ করিয়া চোর হয়ে যাচ্ছি? বিড়াল বলছে আমি চুরি করে হয়তো খেয়েছি, কিন্তু ইচ্ছা করে তো আমি চোর হয়নি। খাইতে পারলে কে চোর হয়? যে খেতে পারে সে কোনো চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক চোর অপেক্ষা ধর্মিক। বিড়াল বলছে কমলাকান্তকে যারা বড় বড় সাধু ব্যক্তি চোরের নাম শুনলে শিহরিয়া ওঠেন, যে তারা অনেক সময় কি হয়, অনেক চোর অপেক্ষা বেশি অধার্মিক। কেন? ওই তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না, তাদের চুরি করার কোনো প্রয়োজনই পড়ে না, সেই কারণে তারা চুরি করে না। কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতে চোরে চুরি করে। অর্থাৎ বিড়াল কমলাকান্তকে বুঝিয়ে বলছে যুক্তিসহ যে তাদের প্রয়োজনাতীত অর্থাৎ প্রয়োজনের অতীত, প্রয়োজন নেই অর্থ বা ধন থাকতেও সে কি করে না, কোনো চোরের প্রতি যার প্রয়োজন আছে তার প্রতি মুখ তুলে তাকেও দেখে না, সেই কারণেই চোর চুরি করে। অধর্ম চোরের নহে, চোরের যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনী। অর্থাৎ অধর্ম এখানে চোরের নয়, চোরে যে চুরি করছে তার মূল কারণ হচ্ছে কৃপণ ধনী। তার থাকা সত্ত্বেও সে অন্য কাউকে কখনোই সে দিতে চায় না। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। অর্থাৎ চোরের দোষ থাকতে পারে, কিন্তু যে কৃপণ ধনী যার অনেক আছে থাকতেও দেয় না, সে অনেক বেশি দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? বিড়াল সুন্দর একটা প্রশ্ন তুলেছে যে চোর চুরি করে তার দণ্ড হয়, শাস্তি হয়, তাহলে চুরির মূল কারণ যে কৃপণতা, তাহলে সেই কৃপণ ব্যক্তির কেন শাস্তি বা দণ্ড হবে না? তাহলে এইটুকুই আশা করি তোমরা বুঝতে পারলে। আমি পরের ভিডিওয় বিড়াল প্রবন্ধের বাকি অংশগুলো লাইন ধরে আলোচনা করব এবং তার পরবর্তী সময়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখো এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমাদের সেই সমস্যাটা আমি সমাধান করে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো আর অবশ্যই কিন্তু মন দিয়ে পড়াশোনা করো।